হ্যালো এভরিওয়ান, এখন আমি তোমাদের সঙ্গে 2024-25 সালে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত যে টেস্ট পেপার, সেই টেস্ট পেপারের 203 নাম্বার পেজে যে ভূগোলের প্রশ্ন আছে, সেই প্রশ্নের প্রশ্ন উত্তর, ম্যাপ পয়েন্টিং সব কিছু আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা দেখো, একটু ধৈর্য ধরে এটা শোনো, দেখো তোমাদের কাছে এটা হেল্পফুল হতে পারে। তো চলো শুরু করা যাক। বেশ, তো দেখো, এটা হচ্ছে 203 নাম্বার পেজ ভূগোলের। এটা আছে তোমার কুমার চক মহেন্দ্র হাই স্কুল এইচএস, ঠিক আছে। এটা ফুল মার্কস আছে 90, টাইম আছে 3 ঘন্টা 15 মিনিট। প্রশ্নর স্ট্রাকচার তো সবারই সমান, সেটা তো তোমরা জানো, এবং টাইম ম্যানেজমেন্ট প্রশ্নর ভাগটাকে করে নিও। এবার দেখো, প্রথমে যে ভাগটা আছে ক বিভাগে, এখানে 14টা প্রশ্ন দেওয়া থাকে, প্রত্যেকটা কিন্তু উত্তর দিতে হয়, ম্যান্ডেটারি, এখানে কিন্তু কোনো অপশান থাকে না। তো দেখা বলছে, যে প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের ওপর কাজ করে ভূমিরূপের পরিবর্তন ঘটায় তাকে কি বলে? এটা হবে বহির্জাত প্রক্রিয়া, ঠিক আছে। নেক্সট হচ্ছে নদীর গতিবেগের সঙ্গে বহন ক্ষমতা বৃদ্ধির যে সম্পর্ক, তাকে কি বলে? তাকে বলছে তোমার ষষ্ঠ ঘাতের সূত্র, অর্থাৎ নদীর বেগ যদি দ্বিগুণ হয় তাহলে তার ক্ষমতা কিন্তু 6 গুণ বেড়ে যায়। এরপর আছে বিষমমণ্ডলের অন্তর্ভুক্ত স্তরটি হলো, বিষমমণ্ডলের অন্তর্ভুক্ত স্তর হচ্ছে তোমার থার্মোস্ফিয়ার, ঠিক আছে। থার্মোস্ফিয়ারটা হচ্ছে তোমার বিষমমণ্ডলের অন্তর্গত। দুটো ভাগে ভাগ করা যায়, সমমণ্ডল এবং বিষমমণ্ডল, এবং তাপমাত্রার নিরিখে 6টি ভাগে ভাগ করা যায়, তার মধ্যে থার্মোস্ফিয়ার স্তরটি কিন্তু বিষমমণ্ডলের অন্তর্গত। এরপর আছে দেখো, সমুদ্র বায়ুর গতিবেগের সব থেকে বেশি হয়, মানে কোন সময় বেশি হয়? সব থেকে বেশি হয় তোমার বিকালবেলার দিকে। এই দেখো, বিকালবেলায় শেষে অপশানটা আছে। তারপর আছে মরা কোটাল হওয়ার তিথি হলো তোমার অষ্টমী তিথি। অষ্টমী তিথিতে হয় মরা কোটাল, তাহলে এই দেখো এখানে আছে অষ্টমী তিথি। তারপর আছে মৌসুমী স্রোত প্রধানত প্রবাহিত হয় কোথায়? তোমার ভারত মহাসাগরে মৌসুমী স্রোত প্রবাহিত হয়। তারপর আছে দেখো, জীবাণু দ্বারা বর্জ্যের বিয়োজনকে কি বলে? কম্পোস্টিং। কম্পোস্টিং বলা হয়, জীবাণু দ্বারা কম্পোস্টিং, কেঁচো দ্বারা বা অন্যান্য কিছু দ্বারা। তারপর আছে ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি? লাক্ষাদ্বীপ ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল। এরপর বলছে, হিমালয়ের পাদদেশে মৃদু ঢাল বিশিষ্ট পলি সঞ্চিত ভূমিরূপটি হলো ভাবর। ভাবর, গটা হবে অ্যান্সার। নেক্সট হচ্ছে, সিরোজেম মৃত্তিকা দেখা যায় কোথায়? মরু অঞ্চলে। মরু অঞ্চলে হবে তোমার সিরোজেম মৃত্তিকা। তারপর দেখো আছে, ভারতের সর্বাধিক জলসেচ করা হয় যে পদ্ধতিতে, সেটি হচ্ছে কূপ এবং নলকূপ। হ্যাঁ, কূপ এবং নলকূপের সাহায্যে কিন্তু জলসেচ সব থেকে বেশি হয় ভারতে। ভারতের ব্যস্ততম সড়ক পথ হচ্ছে তোমার NH8, ঠিক আছে। NH8টা হচ্ছে ব্যস্ততম সড়ক পথ। তারপর আছে, ভিলাই স্টিল প্ল্যান্ট গড়ে উঠেছে যে দেশের সহায়তায়, ঠিক আছে, সোভিয়েত ইউনিয়ন। সোভিয়েত ইউনিয়নটা হবে অ্যান্সার। তারপরে রয়েছে, উপগ্রহ চিত্রে স্বাভাবিক উদ্ভিদ যে ছদ্ম রঙের দ্বারা প্রকাশ করা হয়, লাল। হ্যাঁ, উপগ্রহ চিত্রে যে ফলস কালার কম্পোজিশন FCC যেটা ব্যবহার করা হয়, সেটা তোমার ভেজিটেশনের জন্য কিন্তু লালটা ব্যবহার করা হয়। নেক্সট চলে এলাম, দেখো ক বিভাগের প্রশ্ন হয়ে গেল। এবার আছে দেখো খ বিভাগ। তাহলে খ বিভাগে দেখো, এখানে কিন্তু অল্টারনেট দেওয়া থাকে, 6টা প্রশ্নের উত্তর তোমাকে দিতে হয়, 1 নাম্বার করে থাকে, দেওয়া থাকে 7টা। অতএব প্রথমটাতে কিন্তু কোনো অল্টারনেট থাকে না, দ্বিতীয়টাতে কিন্তু একটা অল্টারনেট দেওয়া থাকে। এবার দেখো, প্রথম প্রশ্নটা আছে, হুগলি নদীর মোহনায় 2000 সালে নিউমুর দ্বীপটি সমুদ্র তল বৃদ্ধির কারণে অবলুপ্ত হয়। না, এটা অশুদ্ধ, ঠিক আছে, এটা কিন্তু ঠিক না। নেক্সট হচ্ছে, কুয়াশা অধঃক্ষেপণ এর একটি রূপ নয়। হ্যাঁ, অবশ্যই কুয়াশা হচ্ছে তোমার ঘনীভবনের একটা রূপ, তাহলে এটা হচ্ছে তোমার শুদ্ধ। হ্যাঁ, কথাটা কিন্তু ঠিক আছে। নেক্সট হচ্ছে, হীরাকুন্দ নদী পরিকল্পনা গোদাবরী নদীর ওপরে অবস্থিত। এটা অশুদ্ধ, হ্যাঁ, এটা ঠিক নেই। তারপর আছে 4 নম্বরে দেখো, জম্মু ও শ্রীনগরের মধ্যে সংযোগকারী গিরিপথের নাম জজিলা। জম্মু এবং সংযোগকারী গিরিপথের নাম জজিলা, না, এটা ভুল, ঠিক আছে। তারপর আছে, মগ্নচড়া অঞ্চলে প্ল্যাঙ্কটন জন্মানোর সম্ভাবনা বেশি। হ্যাঁ, মগ্নচড়াতে কিন্তু প্ল্যাঙ্কটনটা বেশি জন্মায়, এটা হচ্ছে শুদ্ধ। তারপর আছে, ভারতের ব্যাকবোন ইন্ডাস্ট্রিজ বলা হয় কার্পাস শিল্পকে। না, ব্যাকবোন হচ্ছে তোমার লৌহ ইস্পাত শিল্প, তাহলে এটাও কিন্তু ভুল। নেক্সট হচ্ছে, উপগ্রহ চিত্রে TCC রং ব্যবহৃত হয়। উপগ্রহ চিত্রে TCC রং ব্যবহৃত হয়, হ্যাঁ, ঠিক আছে এটা। নেক্সট চলে আসি আমরা শূন্যস্থান পূরণ। তো
তাহলে শূন্যস্থান পূরণের ক্ষেত্রে তোমার দেখো প্রথম যেটা আছে, শিববালিয়াড়ির মধ্যবর্তী করিডোরগুলি ড্যাশ নামে পরিচিত। কি হবে? গাছি, গয়াকার দন্তস্বয়ে রস্বই। উত্তর হবে গয়াকার দন্তস্বয়ে রস্বই। তারপর আছে নদীর মোহনা ড্যাশ আকৃতির হলে বান ডাকার তীব্রতা প্রকট হয়। তাহলে কি আকৃতির হয়? ফানেল আকৃতির যদি হয়, মানে ফানেলের মতো যদি আকৃতি বিশিষ্ট হয়, তাহলে এখানে বসবে তোমার ফানেল। তারপর আছে নিকাশি নিষ্কাশন ড্যাশ বর্জ্য ব্যবস্থাপনার একটা পদ্ধতি। এটা হচ্ছে তোমার তরল, হ্যাঁ, তরল বর্জ্য ব্যবস্থাপনার একটা পদ্ধতি। নেক্সট বলছে বৈপরীত্য উষ্ণতা সৃষ্টিতে ড্যাশ বায়ু সাহায্য করে। কোনটা হবে? ক্যাটাবেটিক না অ্যানাবেটিক? ক্যাটাবেটিক। তারপরে দেখো ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে RF রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন 1:1 × 10⁶ হলে মানচিত্রের সূচক কত হবে? মানচিত্রের সূচক হবে, ধরো সাপোজ একটা নাম্বার হচ্ছে তোমার, আমি যদি 46 ধরি, তাহলে 46 P/, নর্থ ইস্ট, এইরকম। ঠিক আছে, অর্থাৎ এটা যে কোনো একটা মানচিত্রের উদাহরণ দিয়ে তুমি এটা দেখাতে পারো। তারপর আসছে পশ্চিমবঙ্গ রাজ্য দ্বারা গ্রহণ করা ড্যাশ নীতিটি অরণ্য সংরক্ষণের জন্য উল্লেখযোগ্য পদক্ষেপ। তাহলে এটা কোনটা হবে? যৌথ অরণ্য ব্যবস্থা। উত্তরটা হবে তোমার যৌথ অরণ্য ব্যবস্থা নীতি। তারপর আছে মানুষের মেধার উপর ভিত্তি করে যে শিল্পগুলি গড়ে ওঠে তার নাম কি? তার নাম হচ্ছে তথ্য প্রযুক্তি শিল্প। ঠিক আছে, তথ্য প্রযুক্তি শিল্প কিন্তু মেধার উপর নির্ভর করে গড়ে ওঠে। এরপরে দেখো ছোট ছোট প্রশ্নের উত্তর আবার 2-3 দাগের, এখানেও 6টি দেওয়া থাকে তোমার 8টি, অর্থাৎ এখানে কিন্তু 2টো এক্সট্রা দেওয়া আছে। ঠিক আছে, তাহলে দেখো এবার দেখো আমি বলে রাখি, এক্সট্রা দেওয়া আছে মানে তুমি অ্যাটেম্প করবে এটা কিন্তু নয়, করবে না এমনটা কিন্তু নয়, প্রত্যেকটাই অ্যাটেম্প করবে। যদি যেটা ভুল হবে সেটা কিন্তু তোমার বাদ যাবে, বুঝতে পেরেছো? এবার দেখো কী আছে, হিমপ্রাচীর কোন মহাসাগরে দেখা যায়? তাহলে কোন মহাসাগরে দেখা যায়? আটলান্টিক মহাসাগরে কিন্তু হিমপ্রাচীর দেখা যায়। তারপরে আছে মৌক্তিক মেঘ বায়ুমণ্ডলের কোন স্তরে দেখা যায়? তাহলে মৌক্তিক মেঘ কোন স্তরে বলো তো? স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে কিন্তু দেখা যায়, মেঘটা স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে দেখা যায়। তারপর হচ্ছে ফ্লাই অ্যাশ কি? তাহলে ফ্লাই অ্যাশটা কী বলো তো? ফ্লাই অ্যাশ হচ্ছে তোমার তাপবিদ্যুৎ কেন্দ্রে কয়লা দহনের ফলে যে ছাইটা সৃষ্টি হয় সেটা হচ্ছে তোমার ফ্লাই অ্যাশ। তারপর হচ্ছে বৃহৎ কারখানার পাশে যে শিল্প গড়ে ওঠে তাকে কি ধরনের শিল্প বলে? তাকে বলছে অনুসারী শিল্প। ঠিক আছে, অনুসারী শিল্প। তারপর হচ্ছে ব্রহ্মপুত্র নদ ভারতে কি নামে প্রবেশ করেছে? দিয়ং, দয়রস্বই অন্তস্থয়ে অনুসার, দিয়ং। তারপর আছে তো কপিলধারা জলপ্রপাতটি কোন নদীর উপরে অবস্থিত? উত্তর হবে তোমার নর্মদা নদীর উপরে অবস্থিত। তারপরে আছে অমাবস্যা তিথিতে যখন চাঁদ একই সরল রেখায় পৃথিবী ও সূর্যের মাঝে থাকে তখন তাকে কি বলে? তখন তাকে একই অবস্থায় থাকলে তখন সেটাকে বলছে সংযোগ অবস্থান। ঠিক আছে, তখন সেটিকে বলছে সংযোগ অবস্থান। আচ্ছা, একটা প্রশ্ন বাদ গেছে, কপিলধারা জলপ্রপাতটি কোন নদীর উপর অবস্থিত? উত্তর হবে নর্মদা নদীর উপরে। তারপরে আছে তোমার ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদ, 8 নাম্বার বলছে ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদের একটি বৈশিষ্ট্য লেখো। তাহলে কী হবে? শীতকালে এদের পাতা তোমার ঝরে যায়, যার জন্য এদিকে বলা হয় পর্ণমোচী উদ্ভিদ। ঠিক আছে, এরপর দেখো ডান দিকের সঙ্গে বাম দিকের আমি যদি তোমার ম্যাচ করি, তাহলে প্রথমে কী আছে? জেট তরঙ্গ, জেট তরঙ্গটা হবে তোমার রসবি তরঙ্গ। ঠিক আছে, তারপরে কী আছে? এল নিনো, তাহলে সমুদ্র জলের উষ্ণতা বৃদ্ধি, এল নিনো, এই যে এটা হচ্ছে সমুদ্র জলের উষ্ণতা বৃদ্ধি। লোহিত মৃত্তিকা, লোহিত মৃত্তিকাতে তোমার কিসের চাষ হয়? লোহিত মৃত্তিকা যদি হয় তাহলে সেক্ষেত্রে তোমার এটার সঙ্গে হবে এই লোহিত মৃত্তিকা তোমার ভারী কম্পোস্টিং। নেক্সট হচ্ছে লোহিত মৃত্তিকা পর্জল মৃত্তিকা চা চাষ, তাহলে কফি চাষ এবং তোমার চা চাষ, এই দুটো তোমার আছে। তাহলে পর্জল মৃত্তিকাতে চা চাষ হয়, পর্জল মৃত্তিকাতে যদি চা চাষ হয় তাহলে লোহিত মৃত্তিকায় কফি চাষ, ব্যাস হয়ে গেল। ঠিক আছে, এরকম যদি কোনোটা যদি তোমাদের কনফিউশন থাকে তখন কিন্তু ম্যানিপুলেশন করে নেওয়ার চেষ্টা করো। এরপরে দেখো আছে জলবিভাজিকার সংজ্ঞা দাও। তাহলে জলবিভাজিকা তোমার কাকে বলছে? আমরা জানি যে জলবিভাজিকা হচ্ছে যে উঁচু ভূমি দুটি নদীর প্রাপ্ত জলকে ভাগ করে, সেটাই হচ্ছে তোমার জলবিভাজিকা। তাহলে দেখো তোমার জলবিভাজিকা হলো, দেখো জলবিভাজিকা বলছে কাছাকাছি
অবস্থিত 2 বা তার বেশি নদী অথবা নদী ব্যবস্থাকে যে উচ্চভূমি পৃথক করে সেই উচ্চভূমিকে বলা হয় জলবিভাজিকা। সাধারণত পাহাড় পর্বত জলবিভাজিকার কাজ করে। ঠিক আছে, নেক্সট কি আছে? নেক্সট আছে তোমার ইনসেল বার্জ, তাই তো? ইনসেল বার্জ জলবিভাজিকার পরে আছে ইনসেল বার্জ। তাহলে ইনসেল বার্জ কোনটাকে বলছে? ইনসেল বার্জ হচ্ছে তোমার ওই বায়ুর ক্ষয়ের শেষে যে উচ্চভূমিটা থাকে, দেখো এই যে বায়ুর ক্ষয়কাজের ফলে গঠিত একটা ভূমিরূপ, বলছে বায়ুমণ্ডলের ক্ষয়কাজের ফলে সমগ্র মরু অঞ্চলের সাধারণত উচ্চতা কমে গিয়ে যখন প্রায় সমভূমিতে পরিণত হয়, তখন তার মধ্যে বিক্ষিপ্ত কঠিন শিলায় গঠিত অংশগুলি কোনো ক্রমে ক্ষয়কার্য প্রতিরোধ করে অনুচ্চ পরস্পর সমান উচ্চতা বিশিষ্ট টিলার আকারে দাঁড়িয়ে থাকে। এই ধরনের ক্ষয়জাত পাহাড় বা টিলাকে ইনসেলবার্জ বলা হয়। এই চিত্রটা অবশ্যই দেবে, ঠিক আছে? এগুলো হচ্ছে অবনত ঢাল, এটা ঢাল। আর কিছু বৈশিষ্ট্য যেগুলো আছে এগুলো লেখার চেষ্টা করবে, ঠিক আছে? নেক্সট হচ্ছে কি অ্যালবেডো। তাহলে অ্যালবেডো হচ্ছে তোমার কি? অ্যালবেডো হচ্ছে তোমার অকার্যকারী সৌরকিরণ, অর্থাৎ যেটা ফিরে যায় পৃথিবী থেকে, সেইটাকে তোমার বলছে অ্যালবেডো। তাহলে দেখো এই অ্যালবেডো হচ্ছে তোমার পৃথিবীতে আগত সৌর বিকিরণ কে যদি 100% ধরা হয়, তবে তার প্রায় 34% পৃথিবী থেকে প্রতিফলিত হয়ে মহাশূন্যে ফিরে যায়, যাকে বলে পৃথিবীর অ্যালবেডো। অ্যালবেডো সর্বাধিক মেঘ থেকে অর্থাৎ 25% এবং সর্বনিম্ন ভূমি থেকে 2% হয়ে থাকে, ঠিক আছে? তাহলে অ্যালবেডো হয়ে গেল। এরপরে আছে তোমার বান ডাকা। তাহলে বান ডাকা যেটা আছে, বান ডাকাটা কি? বান ডাকাটা হচ্ছে তোমার ওই জোয়ার ভাটার চ্যাপ্টার থেকে এসেছে। যখন তোমার বান ডাকাটা তোমার আওয়াজ হয় তখনই, যেমন ধরো এই যে বান ডাকা, দেখো বান ডাকা বলছে জোয়ারের সময় স্ফীত সমুদ্রের জল মোহনা দিয়ে নদী বড় বড় ঢেউ ও জলোচ্ছ্বাসের আকারে নদী খাতে প্রবেশ করে। ঢেউ ও জলোচ্ছ্বাস সহ নদীর এই বিপরীতমুখী প্রবাহকে বলে বান। বর্ষাকালে নদীতে যখন বেশি জল থাকে, তখন ভরকটালের বা ভরা জোয়ারের জল খুব বেশি উঁচু হয়ে প্রবল বেগে সশব্দে নদীতে প্রবেশ করে, একে বলে বান ডাকা। অনুকূল অবস্থা কিছু আছে, যেমন তেজ কোটালের সময় নদীতে মোহনা চড়া থাকলে, জোয়ারের জল প্রবেশ করার সময় নদীর স্রোত অন্যভাবে বাধা পেলে, আর নদীর মুখ ফানেল আকৃতি হলে, আর নদী জলপূর্ণ থাকলে নদীতে বান ডাকে, ঠিক আছে? তাহলে এটা নদীতে সম্পন্ন হয়, ঠিক আছে, সমুদ্র মোহনা অঞ্চলে। তারপরে দেখো কি আছে, বৈদ্যুতিন বর্জ্য কি? তাহলে বৈদ্যুতিন বর্জ্য মানে যেটা তোমার বৈদ্যুতিক জাত আমাদের বর্জ্য, হ্যাঁ, সেটা হচ্ছে তোমার বৈদ্যুতিন বর্জ্য। আমি তোমাদের দেখাই এটা, বৈদ্যুতিন বর্জ্য। দেখো ইলেকট্রিক বর্জ্য যেটাকে বলছে সেটাই হচ্ছে বৈদ্যুতিক বর্জ্য। এখনকার পৃথিবী হলো ডিজিটাল ওয়ার্ল্ড, বর্তমানে যুগকে বলা হয় ডিজিটাল যুগ। বিগত 40 বছর ধরে পৃথিবীতে ডিজিটাল বিপ্লব ঘটছে, ফলে বর্জ্য রূপে পরিবেশে আসছে বিভিন্ন রকম ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল জাত দ্রব্যের বর্জ্য, সংক্ষেপে ই ওয়াস্ট। যেমন অব্যবহৃত কম্পিউটার, অর্থাৎ কম্পিউটার যখন একটা সময় ব্যবহার করতে করতে ব্যাকডেটেড হয়ে যায়, তখন কিন্তু সেটা ব্যবহার করা যায় না। ল্যাপটপ, মোবাইল, ইলেকট্রনিক্স খেলনা, টিভি, এসি মেশিন, রেফ্রিজারেটর, ইলেকট্রিক ল্যাম্প, লাইট ইত্যাদি। 2022 সালে প্রায় 35 কোটি টন ই ওয়াস্ট সৃষ্টি হয়েছে, যার মধ্যে অনবীকরণযোগ্য ই ওয়াস্ট প্রায় 6 কোটি টন। তাই ই বর্জ্যকে বলা হচ্ছে বর্জ্যের সুনামি, ঠিক আছে? তাহলে বর্জ্যের সুনামি কাকে বলা হয়? ই ওয়াস্টকে। এটা কিন্তু একটা ছোট প্রশ্ন। তারপর দেখো কি আছে, ভার্মি কম্পোস্টিং। তাহলে ভার্মি কম্পোস্টিং কোনটাকে বলছে? ওই যে তোমার জীবাণু দ্বারা যে তোমার ইয়েটা হয়, সেটাকে বলছে ভার্মি কম্পোস্টিং। দাঁড়াও দেখাই আমি, এই যে ভার্মি কম্পোস্টিং, এটা কিন্তু দেখো কেঁচোর নাইট্রেট বর্জ্য ও অন্যান্য বর্জ্য পদার্থের উদ্ভিদের খাদ্য তৈরি করে। কেঁচোর দ্বারা মাটির উর্বরতা বৃদ্ধির এই প্রক্রিয়াকে বলছে ভার্মি কম্পোস্টিং, ঠিক আছে? নেক্সট কি আছে, মৌসুমি বিস্ফোরণ কি? তাহলে মৌসুমি বিস্ফোরণ হচ্ছে তোমার যে গ্রীষ্মকালের পরে যে বর্ষা আসছে, হঠাৎ করে যখন তোমার মৌসুমি বায়ু ঢুকে যাচ্ছে, সেটাকেই বলছে তোমার মৌসুমি বিস্ফোরণ। দেখো তাহলে মৌসুমি বিস্ফোরণ, এই দেখো মৌসুমি বিস্ফোরণ বলছে গ্রীষ্মকালের শেষের দিকে, বিশেষত মে মাসে
গ্রীষ্মকালের শেষের দিকে বিশেষত মে মাসে উত্তর পশ্চিম ভারতে এক গভীর নিম্নচাপের সৃষ্টি হয়। এই নিম্নচাপের আকর্ষণে সুদূর ভারত মহাসাগরের উচ্চচাপ এলাকা থেকে আর্দ্র বায়ু আরব সাগরীয় ও বঙ্গোপসাগর শাখায় বিভক্ত হয়ে দক্ষিণ পশ্চিম দিক থেকে ভারতে প্রবেশ করে। এই বায়ু দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু নামে পরিচিত। গ্রীষ্মের অসহ্য গরমের মধ্যে আর্দ্র দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আকস্মিকভাবে ভারতে প্রবেশ করে। আকাশ মেঘে ঢাকা পড়ে, শুরু হয় জলবিদ্যুৎ সহ মোক্ষম সহ প্রবল বৃষ্টিপাত। এইভাবে ভারতে বর্ষাকালের সূচনা হয় বলে মৌসুমী বিস্ফোরণ বলা হয়। ঠিক আছে, নেক্সট কী আছে? নেক্সট হচ্ছে তোমার সামাজিক বনসৃজনের দুটি উদ্দেশ্য। তাহলে সামাজিক বনসৃজনের উদ্দেশ্য, সবেরই উদ্দেশ্য হচ্ছে তোমার বনসৃজন করা। এবার সামাজিক বনসৃজনটা কি? তোমার সামাজিক বনসৃজনের তোমার সামাজিকতার সঙ্গে সঙ্গে বনসৃজন। দেখো এটা কি হচ্ছে, দেশের বিভিন্ন ধরনের কাঠের উৎপাদন বাড়ানোর মধ্য দিয়ে অব্যবহৃত পতিত জমি, পরিত্যক্ত জমি পুনরুদ্ধার করে বনভূমি সৃষ্টির মাধ্যমে লাভজনক কাজে ব্যবহার করা। এটা হচ্ছে একটা। 2 নম্বর হচ্ছে মিশ্র অরণ্য সৃষ্টির মাধ্যমে জ্বালানির যোগান বৃদ্ধির পাশাপাশি মানুষ এবং বিভিন্ন জীবজন্তুর খাদ্যের যোগান বৃদ্ধি করা এবং পরোক্ষভাবে পরিবেশের সামগ্রিক ভারসাম্য রক্ষা করা। তাহলে এটা হচ্ছে তোমার সামাজিক বনসৃজনের উদ্দেশ্য। তারপরে বলছে জীবিকা সত্তাভিত্তিক কৃষি বলতে কি বোঝো? তাহলে জীবিকা সত্তাভিত্তিক কৃষি হচ্ছে তোমার জীবিকার জন্য যেটা কৃষি, সেটা হচ্ছে জীবিকা সত্তাভিত্তিক কৃষি। দেখো রবি শস্য জীবিকা সত্তাভিত্তিক কৃষি বলছে যে কৃষি ব্যবস্থায় কৃষিজ ফসল কেবল কৃষকদের নিজস্ব চাহিদা বা স্থানীয় চাহিদা পূরণের উদ্দেশ্যে চাষ করা হয়, সেই কৃষিকে বলছে জীবিকা সত্তাভিত্তিক কৃষি। উদাহরণ হিসেবে আফ্রিকা ও দক্ষিণ পূর্ব এশিয়ার এই প্রকার কৃষি দেখা যায়। ঠিক আছে, নেক্সট কী আছে দেখো, ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পের সংজ্ঞা দাও। তাহলে ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প হচ্ছে যেটা তোমার ভারী অর্থাৎ লৌহ টাইপের। এই দেখো ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প বলছে যে ইঞ্জিনিয়ারিং শিল্পে বৃহদায়তন শিল্পের জন্য প্রয়োজনীয় বড় ভারী যন্ত্রপাতি, ভারী বৈদ্যুতিক যন্ত্রপাতি, কৃষি ও খনিতে ব্যবহৃত যন্ত্রপাতি, বিভিন্ন প্রকার যানবাহন ইত্যাদি প্রস্তুত করা হয়, সেই সব শিল্পকে ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প বলে। উদাহরণ পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস, মানে যেটা হচ্ছে তোমার রেল ইঞ্জিন তৈরির কারখানা, এটা হচ্ছে ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প হচ্ছে। তারপরে বলছে কি সেন্সর, কি সেন্সর হচ্ছে তোমার ওই যেটা তোমার ক্যামেরাতে লাগানো থাকে, স্যাটেলাইটের ক্যামেরাতে যেটা তোমার লাগানো থাকছে, আমি দেখাই সেন্সার। দেখো এটা হচ্ছে সেন্সার। এটি হলো ক্যামেরা বা কৃত্রিম উপগ্রহে রাখা থাকে, এর সাহায্যে পৃথিবীর ছবি তোলা হয়। দেখতে পাচ্ছ? হ্যাঁ, এটি এমন একটা যন্ত্র বা ডিভাইস যা মহাকাশ থেকে পৃথিবীর বিভিন্ন উপাদান বা প্রতিফলিত সূর্যরশ্মির পরিমাণ সংগ্রহ করে তার বৈশিষ্ট্যকে তুলে ধরে। তাহলে এটাই হচ্ছে তোমার সেন্সার। এবার সেন্সারের আবার শ্রেণীবিভাগ আছে, সেটা তোমরা জানো। এরপর আছে কি মিলিয়ন সিট। দেখো মিলিয়ন সিট হচ্ছে ওয়ান টাইপ অফ টোপোসিট। হ্যাঁ, ওয়ান টাইপ অফ টোপোসিটকে মিলিয়ন সিট বলা হয়। কোনটাকে বলছি আমি তোমাকে বলি। এই দেখো মিলিয়ন সিট মানচিত্র। আচ্ছা, মিলিয়ন সিট মানচিত্র কি? ভূবৈচিত্র্য সূচক মানচিত্র সঠিকভাবে অঙ্কন তথা সমীক্ষার সুবিধার্থে ভারতীয় সর্বেক্ষণ বিভাগ বা সার্ভে অফ ইন্ডিয়া সমগ্র ভারতীয় উপমহাদেশকে প্রথম পর্যায়ে 4 ডিগ্রি অক্ষরেখা, 4 ডিগ্রি দ্রাঘিমা রেখার ভিত্তিতে 135 গ্রিডে ভাগ করেছে। অর্থাৎ বৃহৎ পর্যায়ের মানচিত্র ও স্কেল হলো 1 সেমিতে 10 কিলোমিটার, RF 1:1 পিঠে 6টা শূন্য। ঠিক আছে, এই ধরনের ভূবৈচিত্র্য সূচক মানচিত্রগুলিকে মিলিয়ন সিট বলে। ঠিক আছে, তারপরে কি আছে দেখো, মিলিয়ন সিট হয়ে গেল। তাহলে এটা তোমার চলে গেল তোমার গ বিভাগের। এবারে আমরা আসছি ঘ বিভাগ। তাহলে ঘ বিভাগের প্রথম প্রশ্ন কি আছে, জলপ্রপাত ক্রমশ উৎসের দিকে সরে যায় কেন? দেখো এটা একটা নতুন টাইপের প্রশ্ন দিয়েছে যে জলপ্রপাত ক্রমশ উৎসের দিকে সরে যাচ্ছে কেন। আমরা যদি জলপ্রপাতকে দেখি যে প্রথমে যা থাকে আস্তে আস্তে কিন্তু সে উৎসের দিকে অর্থাৎ যেখান থেকে সৃষ্টি হয়েছে সেদিকে সরে যাচ্ছে। কারণটা কি? দেখো এখানে আছে জলপ্রপাত পশ্চাৎ সরণের করে কেন, এই একই অ্যান্সার হবে। দেখো উচ্চ গতিতে নদীর গতিপথে ভূমির ঢাল অসম হলে বা ভূমির ঢালের হঠাৎ পরিবর্তন হলে সেখানে জল ওপর থেকে নিচে লাফিয়ে পড়ে, একেই জলপ্রপাত বলে। জলপ্রপাতের জল নিচে যেখানে পড়ে নরম শিলাস্তর গঠিত সেই অঞ্চলে বিশালাকার গর্তের সৃষ্টি হয়। ক্ষয়ের কারণে গর্তের আয়তন বেড়ে গেলে উপরের কঠিন শিলাস্তর ঝুলতে থাকে এবং একসময় তা ভেঙে পড়ে। শিলাস্তর ভেঙে পড়ার কারণে জলপ্রপাতটি নদীর উৎসের দিকে বা পিছনের দিকে সরে যায়, একে জলপ্রপাতের পশ্চাৎসরণ বলা হয়। এরপরে কিছু পদ্ধতি কঠিন কোমল শিলা এগুলো দেওয়া আছে। ভারতের ইন্দ্রাবতী নদীর ওপর চিত্রকূট জলপ্রপাতটি পশ্চাৎ অপসারণে ভালো বোঝা যায়। হয়েছে, নেক্সট কি আছে দেখো,
বলছে আপেক্ষিক আর্দ্রতার সাহায্যে চরম আর্দ্রতার পার্থক্য। তাহলে আপেক্ষিক আর্দ্রতা আর চরম আর্দ্রতা তোমরা নিশ্চয়ই ডেফিনেশনটা জানো, আর পার্থক্য কি সেটা তোমার তার মধ্যে পার্থক্যর মধ্যে চলে আসবে। দেখো, আপেক্ষিক আর্দ্রতা হচ্ছে কোনো নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট আয়তনের বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণ এবং ওই নির্দিষ্ট উষ্ণতায় ওই আয়তনের বায়ুকে সম্পৃক্ত করার জন্য যে পরিমাণ জলীয় বাষ্পের প্রয়োজন হয় তাদের অনুপাতকে বলছে তোমার আপেক্ষিক আর্দ্রতা। আর চরম আর্দ্রতা হচ্ছে প্রতি ঘনমিটার বায়ুতে যত গ্রাম জলীয় বাষ্প থাকে সেই পরিমাণ জলীয় বাষ্প হলো চরম আর্দ্রতা। ঠিক আছে, আর কি আছে পার্থক্য? আর দেখো এখানে আছে যে যদি বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণ স্থির থাকে কিন্তু বায়ুর উষ্ণতা বৃদ্ধি পায় তাহলে আপেক্ষিক আর্দ্রতা হ্রাস পায়, কিন্তু বিপরীত ক্ষেত্রে অর্থাৎ বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণ স্থির থেকে বায়ুর উষ্ণতা কমলে আপেক্ষিক আর্দ্রতা বৃদ্ধি পায়। আর এখানে কি আছে, বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণ স্থির থাকলে সাধারণত উষ্ণতা হ্রাস বৃদ্ধির সঙ্গে চরম আর্দ্রতার কোনোরূপ পরিবর্তন হয় না। আর একক কি আছে, আপেক্ষিক আর্দ্রতা শতকরা হারে প্রকাশ করা হয়, তবে এটি এককবিহীন। আর চরম আর্দ্রতা গ্রাম প্রতি ঘনমিটার এককে প্রকাশ করা হয়। হয়েছে, তাহলে এইটা গেল তোমার পার্থক্য। তারপরে কি আছে, বর্জ্যের বিভিন্ন প্রকার উৎসগুলির পরিচয় দাও। তাহলে দেখো, আমরা যে সমস্ত বর্জ্যগুলো সম্পর্কে জানি সেগুলো কিন্তু সবগুলো কিন্তু এক উৎস থেকে সৃষ্টি হয় না, বিভিন্ন জায়গা থেকে কিন্তু বর্জ্যগুলো আসে। তো সেই যে উৎস অর্থাৎ যেখান থেকে বর্জ্যটা সৃষ্টি হচ্ছে তার উৎসগুলি সম্পর্কে এখানে তোমার বলেছে। তাহলে দেখো কিসের থেকে আসছে, প্রথম যেটা আসছে দেখো, একটা হচ্ছে গৃহস্থলের বর্জ্য, 2 নম্বর হচ্ছে শিল্পজাত বর্জ্য, 3 নম্বর হচ্ছে কৃষিজ বর্জ্য, তারপরে হচ্ছে পৌর বর্জ্য, তারপর হচ্ছে জৈব বর্জ্য, তারপরে চিকিৎসা সংক্রান্ত বর্জ্য, আর সবশেষে আছে তোমার তেজস্ক্রিয় বর্জ্য। যদিও অনেক ক্ষেত্রে চিকিৎসা সংক্রান্ত বর্জ্যকে পৌর বর্জ্য এবং তেজস্ক্রিয় বর্জ্যকে শিল্পজাত বর্জ্যের অন্তর্ভুক্ত করা হয়। ঠিক আছে, তাহলে এতগুলো বর্জ্যর কিন্তু উৎস তোমাদের আছে। তারপর আছে বর্জ্য ব্যবস্থাপনায় 3R। হ্যাঁ, 3R মানে রিসাইকেল, রিইউজ আর রিফিউজ। ঠিক আছে, এই তিনটাকেই বলছে তোমার 3R। আমি দেখিয়ে দিই তবু, মুখে বলে দিলাম। রিসাইকেল, রিফিউজ আর রিইউজ, এই দেখো এটা হচ্ছে তোমার 3R। হয়েছে, রিডিউস মানে পরিমাণ হ্রাস করা, পুনর্ব্যবহার মানে রিইউজ অর্থাৎ কোনো জিনিসকে পুনরায় ব্যবহার করা, আর রিসাইকেল মানে পুনর্নবীকরণ অর্থাৎ কোনো জিনিসকে একবার ব্যবহার করার পরে পুনরায় সেটাকে ব্যবহার করার ব্যবস্থা করা। ঠিক আছে, তারপরে কি আছে, বৃষ্টির জল সংরক্ষণে তামিলনাড়ুর অগ্রণী ভূমিকা আলোচনা করো। দেখো, আমাদের যে বৃষ্টির জল ব্যবহারের যে প্রবণতাটা সেখানে কিন্তু তামিলনাড়ু সব থেকে এগিয়ে আছে। তার ভূমিকাটা কি আছে সেটা তোমার একটু এখানে লিখতে হবে। দেখায়, দেখো বৃষ্টির জল সংরক্ষণে তামিলনাড়ুর ভূমিকা কতখানি। তাহলে দেখো এখানে বলছে বৃষ্টির জল সংরক্ষণে তামিলনাড়ু রাজ্যের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তামিলনাড়ু এমন একটি রাজ্য যেখানে বৃষ্টির জল সংরক্ষণ একটি জরুরি এবং বাধ্যতামূলক বিষয়। 2001 সালে তামিলনাড়ু সরকার কর্তৃক একটি বৃষ্টির জল সংরক্ষণ প্রকল্প বা রেন ওয়াটার হারভেস্টিং মডেল গঠিত হয়, যা সমগ্র তামিলনাড়ু জুড়ে ভৌম জল সঞ্চয় বৃদ্ধির ক্ষেত্রে এক অনন্য ভূমিকা পালন করে। এই প্রকল্পের অধীনে প্রথম যেটা করা হয়েছে সেটা হচ্ছে জল সংরক্ষণের সুবিধাযুক্ত নতুন বাড়ি নির্মাণ, অর্থাৎ বাড়ির ছাদে যে বৃষ্টিটা হবে সেটাই কিন্তু সংরক্ষণের ব্যবস্থা করতে হবে। 2 নম্বর কি আছে, পুরনো বাড়িতে জল সংরক্ষণের ব্যবস্থা গ্রহণ, অর্থাৎ যেটা পুরনো বাড়ি আছে যেমন তোমার এই পুরনো বাড়ির ছাদ, বিভিন্ন জলাশয়, মন্দির, জলাশয়, ছোট ছোট যে বাড়িগুলোতে কিন্তু সেখানেও জল সংরক্ষণের ব্যবস্থা করতে হবে। 3 নম্বর হচ্ছে জল সংরক্ষণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, আর মানুষের মধ্যে এটা সচেতন করা যে কেন জল সংরক্ষণটা প্রয়োজন। আর তার সবশেষে আছে সরকারের সহায়তা প্রদান। দেখো, শুধু বললেই হবে না যে এটা করতে হবে, যদি সহায়তা সরকার থেকে দেওয়া হয় তখন কিন্তু মানুষের আগ্রহটা বাড়বে। তাই এটারও কিন্তু ব্যবস্থা তামিলনাড়ু সরকার থেকে করা হয়েছে। নেক্সট আছে কি, ভারতের নগরায়নের প্রধান 3টি সমস্যা লেখো। তাহলে দেখো, নগরায়নের কিন্তু অনেক সমস্যা আছে, কিন্তু তার মধ্যে এখানে তোমার 3টে তোমাকে দিতে বলেছে। 3টে সমস্যা কি কি দেবে দেখো। নগরায়নের সমস্যাগুলির মধ্যে প্রথম যেটা আছে অপরিকল্পিত নগরায়ন, অর্থাৎ নগরায়ন হচ্ছে কিন্তু পরিকল্পনা মাফিক যে নগরায়ন সেটা করা হচ্ছে না, এটা হচ্ছে একটা সমস্যা। 2 নম্বর সমস্যা কি আছে, মানুষের শহরমুখী প্রবণতা, অর্থাৎ কোনো মানুষই কিন্তু গ্রামে থাকতে চাইছে না, সবসময় চাইছে শহরের দিকে যাব। আর 3 নম্বর হচ্ছে পরিকাঠামোর অভাব। পরিকাঠামোর মধ্যে কি কি আছে, বাসস্থানের সমস্যা, পরিবহনের সমস্যা, স্বাস্থ্যের সমস্যা, শিক্ষার সমস্যা, বিদ্যুৎ সমস্যা, জলনিকাশি সমস্যা, এই সমস্ত সমস্যাগুলো কিন্তু এখন বর্তমানে নগরায়নের একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আচ্ছা, তারপরে চলে এসো 4 নম্বরে যেটা আছে তোমার ভূসমলয় এবং সূর্য সমলয়, অর্থাৎ জিও স্টেশনারি, সান সিনক্রোনাইজ স্যাটেলাইটের মধ্যে পার্থক্য। তাহলে এটা তো তোমাদের জানা আছে যে তোমার দুটো স্যাটেলাইটের মধ্যে তোমার তফাৎ কি।
একটা পূর্ব পশ্চিম আর একটা উত্তর দক্ষিণে এগুলো মুভ করে। দেখো এই দেখো দুটো স্যাটেলাইটের পার্থক্য। জিও স্টেশনারি স্যাটেলাইট কী হচ্ছে, সমুদ্রপৃষ্ঠ থেকে 36,000 কিলোমিটার উচ্চতায় থাকছে, আর সে জায়গায় সমুদ্রপৃষ্ঠ থেকে এটা কিন্তু 700 থেকে 900 কিলোমিটার উচ্চতায় থাকছে। তারপরে বলছে এটা নিরক্ষরেখা বরাবর পৃথিবীর মতো সমগতিতে পশ্চিম থেকে পূর্বে ঘটে, অর্থাৎ এটা পূর্ব পশ্চিমে ঘুরছে, আর এটা হচ্ছে তোমার উত্তর দক্ষিণে। এবার হচ্ছে পৃথিবীর গতিতে ঘুরে বলে একই দ্রাঘিমায় স্থির থাকে, অর্থাৎ এই যে একই জায়গাতে থাকে, ঠিক আছে এটা। আর এটা কিন্তু অক্ষাংশ একই স্থানে সময় ধরে এবং নিয়মিত সময়ের ব্যবধানে তথ্য সংগ্রহ করে। তারপরে আসছে এটা কিন্তু এনভায়রনমেন্টাল মনিটরিং স্যাটেলাইট, আর এটা হচ্ছে রিসোর্স মনিটরিং স্যাটেলাইট। এর পরিবেশকে আর এটা কিন্তু সম্পদকে তোমার মনিটর করছে। তাহলে এটা গেল পার্থক্য। তারপর আছে দেখো ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের প্রয়োজনীয়তাটা কি। ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের প্রয়োজনীয়তা, দেখো যত দিন যাচ্ছে তত কিন্তু আমাদের স্যাট ইমেজ অর্থাৎ স্যাটেলাইট ইমেজের উপরে ব্যবহারটা কিন্তু আমাদের বাড়ছে, কিন্তু এই তোমার ভূবৈচিত্র্য সূচক মানচিত্র অর্থাৎ টোপোগ্রাফিক্যাল ম্যাপের গুরুত্বটাও কিন্তু আমাদের ভুলে গেলে হবে না। এটার কি গুরুত্ব আছে দেখো, ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের গুরুত্ব সামরিক প্রয়োজনে, ঠিক আছে, অর্থাৎ সামরিক ভূবিজ্ঞান মানুষ সবচেয়ে বেশি ব্যবহৃত হয় সামরিক প্রয়োজনে। তারপরে কি আছে, ভূমির ব্যবহারের পরিবর্তন বা নদীর গতিপথের পরিবর্তন বোঝার জন্য তোমার ব্যবহৃত হয়। আর কি আছে, আঞ্চলিক উন্নয়ন পরিকল্পনা রচনা করার জন্য কিন্তু ভূবৈচিত্র্য সূচক মানচিত্র ব্যবহার হয়, ঠিক আছে। তবে ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের সঙ্গে স্যাটেলাইট ইমেজ যদি কম্পেয়ার করে ব্যবহার করা হয়, সেটা সবথেকে ভালো প্রসেস হিসাবে পরিগণিত হয়। তারপর দেখো যেটা রয়েছে এখানে ভাগে চলে এলাম। এখানে প্রথমে যেটা হচ্ছে হিমবাহের ক্ষয়কাজের ফলে সৃষ্ট ভূমিরূপের পরিচয় দাও। তাহলে দেখো হিমবাহের ক্ষয়কাজের ফলে ভূমিরূপ, এটা তো খুবই একটা সহজ প্রশ্ন এবং এটা তো একটা কমন প্রশ্ন। ভূমিরূপ থেকে কিন্তু প্রশ্ন কিছু না কিছু আসবেই, ঠিক আছে, ভূমিরূপ আসবেই, সে হিমবাহের হোক আর জারি হোক। দেখো হিমবাহের ক্ষয়কাজের ফলে অনেক ভূমিরূপ আছে, এখানে কতগুলো বলেছে 3টি ভূমিরূপ। তাহলে যে 3টে দেবে সেগুলোকে কিন্তু কাকে বলে এক লাইনে লিখবে, বৈশিষ্ট্য লিখবে আর তোমার উদাহরণ এবং ছবি। হ্যাঁ, তাহলে করি, দেখো টেবিলের আকৃতির ভূমিরূপটাকে বলছে তোমার করি। আর এটা কি আছে, খাড়া দেওয়াল, অর্ধবৃত্তাকার গর্ত, উল্টে যাওয়া কুজের মতো এর আকৃতি বিশিষ্ট। আর তোমার করির উদাহরণ হবে তোমার এই যে দেখো এখানে যে ছবিটা দেওয়া আছে, এখানে করি, এরিটি, পিরামিড জোড়া তিনটাই কিন্তু দেওয়া আছে। অর্থাৎ তুমি যদি এই ছবিটা এঁকে যদি এই 3টে ভূমিরূপের বর্ণনা দিয়ে দাও তাহলেও কিন্তু হয়ে যাবে। এরপরে কি আসছে, এরিটি। এরিটি কি হচ্ছে, দুটি করির মাঝখানে যে উঁচু সেটা হচ্ছে এরিটি, অর্থাৎ এই যে জায়গাটা আছে এটা হচ্ছে এরিটি। আর পিরামিড জোড়াটা কি, যদি দুদিকে এরিটি হয় তাহলে মাঝখানে যে উঁচু জায়গাটা থাকছে এটা হচ্ছে পিরামিড জোড়া, ঠিক আছে। এগুলো কাকে বলে, সংজ্ঞা, বৈশিষ্ট্য আর ছবিটা আর উদাহরণ যদি দিতে পারো তো দিও, ঠিক আছে। তারপরে আছে দেখো পৃথিবীর বায়ুচাপ বলয়গুলির সাথে সম্পর্ক নির্দেশ করে নিয়ত বায়ু প্রবাহের চিত্রসহ বর্ণনা দাও। তাহলে তোমার এটা তোমার একটু প্রশ্নটা ঘুরিয়ে দিয়েছে, কিন্তু ভালো প্রশ্ন, ঠিক আছে। এখানে তোমার চাপ বলয় আর ওই বায়ু প্রবাহটা, নিয়ত বায়ু প্রবাহগুলো কিন্তু তোমাকে একসঙ্গে বোঝাতে হবে। দেখো প্রথমে কি আছে, পৃথিবীর বায়ুচাপ বলয়গুলির সাথে নিয়ত প্রবাহের সম্পর্ক। তাহলে কি আছে, বায়ুচাপ বলয়ের সাথে নিয়ত বায়ুর সম্পর্ক খুবই ঘনিষ্ঠ। তার কারণ হচ্ছে বায়ুচাপ বলয়গুলি আছে বলে নিয়ত বায়ুর উৎপত্তি হয়েছে, ঠিক আছে। তাহলে প্রথমে কি আছে, বায়ুচাপ বলয় সমূহ। তাহলে 7টা বায়ুচাপ বলয় এখানে আছে, নিরক্ষীয় নিম্নচাপ, কর্কটীয় মকরীয় উচ্চচাপ, সুমেরু বৃত্ত প্রদেশীয়, কুমেরু বৃত্ত দেশীয় নিম্নচাপ, সুমেরু দেশীয় উচ্চচাপ এবং কুমেরু দেশীয় উচ্চচাপ। এবার নিয়ত বায়ু প্রবাহ কি আছে, দেখো আয়ন বায়ু, পশ্চিম বায়ু এবং মেরু বায়ু, ঠিক আছে, নিয়ত বায়ু প্রবাহ। এবারে ওদের মধ্যে সম্পর্ক, এবারে আয়ন বায়ুর সঙ্গে সম্পর্ক প্রকারভেদ কি কি আছে, উত্তর পূর্ব আয়ন বায়ু, দক্ষিণ পূর্ব আয়ন বায়ু দেখাতে হবে যে উচ্চচাপযুক্ত অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চল থেকে কীভাবে এটা সৃষ্টি হয়েছে, এবং তোমার ওই সূত্র অনুসারে উত্তর গোলার্ধের ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধের বাম দিকে বেঁকে প্রবাহিত হচ্ছে। এবারে পশ্চিম বায়ুর সাথে বায়ুচাপের সম্পর্ক, এটা কি উভয় গোলার্ধে তোমার কর্কটীয় মকরীয় উচ্চচাপ বলয় থেকে মেরু বৃত্ত প্রদেশের নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হচ্ছে। আর দুটো পশ্চিমা বায়ু আছে, একটা হচ্ছে দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু, একটা হচ্ছে উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু। আর মেরু বায়ুর সঙ্গে চাপের সম্পর্ক কি, মেরু বায়ু তোমার উভয় গোলার্ধ থেকেই তোমার দুটি মেরু দেশীয় উচ্চচাপ বলয় থেকে দুটি মেরু বৃত্ত প্রদেশের নিম্নচাপ বলয়ের দিকে 65 থেকে 80 ডিগ্রির মধ্যে এটা প্রবাহিত হচ্ছে। একে দুটো ভাগে ভাগ করছে, উত্তর পূর্ব মেরুবায়ু, দক্ষিণ পূর্ব মেরুবায়ু। আর চিত্র কোনটা দেবে, দেখো এইটা হবে তোমার ছবি, দেখিয়ে দিই, এই ছবিটা তোমাদেরকে দিতে হবে, এই ছবিটা, ঠিক আছে, বেশ হয়ে গেল। তারপরে তাহলে কি আছে, বায়ুতে সম্পর্ক হলো। এবারে দেখো যে শৈলক্ষেপ বৃষ্টিপাত সম্পর্কে যা জানা লেখো। তাহলে দেখো শৈলক্ষেপ বৃষ্টিপাত সম্পর্কে বলতে আমরা জানি ওই বৃষ্টিচ্ছায় অঞ্চল কিন্তু তোমার এই শৈলক্ষেপ বৃষ্টিপাত অঞ্চলে হয়ে থাকে, এবং সেটার উপরে বেশ করেই এই প্রশ্নটা তোমাদের দেওয়া হয়েছে। আমি দেখিয়ে দিই,
দেখো শৈলক্ষেপ বৃষ্টিপাত হচ্ছে তোমার পর্বতের ঢালে, অর্থাৎ পর্বতের যে ঢালে আর্দ্র বায়ু বাধাপ্রাপ্ত হয় সেই ঢালে প্রতিবাদ ঢাল, এবং ওই বায়ু যখন বিপরীতে আসে তখন সেটা অনুবাদ ঢাল বলা হয় শৈলক্ষেপ বৃষ্টির ক্ষেত্রে। এর মধ্যেকার জলীয়বাষ্পের পরিমাণ কম হয়। এছাড়া পর্বত অতিক্রম করে এই বায়ু পর্বতের ঢাল বেয়ে নিচে এলে জলীয়বাষ্প ধারণ ক্ষমতা বৃদ্ধি পায় এবং এর ফলে অনুবাদ ঢালে কম বৃষ্টিপাত কম হয়। এই বৃষ্টিপাত হয়ে বৃষ্টির ছায়া অঞ্চলের সৃষ্টি হয়। উদাহরণ হচ্ছে তোমার আমাদের মেঘালয়ের গারো খাসি, এইভাবে একইভাবে মেঘালয়ের খাসি পাহাড়, এইটা এই উদাহরণটা দেবে পশ্চিমবঙ্গের পাশাপাশি একটা রাজ্য মেঘালয়ের খাসি পাহাড়ের দক্ষিণ ঢালে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর বঙ্গোপসাগর শাখা প্রতিহত হয়ে চেরাপুঞ্জি এবং নিকটবর্তী মৌসুম ডানে প্রচুর বৃষ্টিপাত হয়, কিন্তু তার বিপরীত ঢালে উত্তরাখণ্ডের শিলংয়ে বৃষ্টিপাত খুবই কম। এটি একটি বৃষ্টির ছায়া অঞ্চল। আর তার সঙ্গে এই ছবিটা তোমাদেরকে দিতে হবে, এখানে প্রতিবাদ ঢাল অনুবাদ ঢাল, ঠিক আছে। প্রতিবাদ ঢালে বৃষ্টিপাত হচ্ছে, অনুবাদ ঢালে কিন্তু বৃষ্টির ছায়া অঞ্চলের সৃষ্টি হয়েছে, ঠিক আছে। তারপরে দেখো কি আছে, জোয়ার ভাটার ফলাফল আলোচনা করো, অর্থাৎ জোয়ার ভাটার ফলে কি কি হয়। তাহলে জোয়ার ভাটার ফলাফল তোমার দেখো জোয়ার ভাটার ফলে কি কি হয়। দেখো প্রথমে হচ্ছে জোয়ার ভাটার সুপ্রভাব বা সুবিধা কি কি হয়। প্রথম হচ্ছে নাব্যতা বৃদ্ধি পায়, নৌ চলাচলের সুবিধা হয়, আবর্জনাহীন গতিপথ সৃষ্টি হয়, বিদ্যুতের উৎপাদন, মৎস্য শিকারের সুবিধা এবং বরফ মুক্ত বন্দর, এগুলো হচ্ছে তোমার জোয়ার ভাটার সুফল। আর কুফল কি আছে, জলের লবণতা বৃদ্ধি পায়, সম্পত্তি ও মানুষের ক্ষতি হয় এই জোয়ার ভাটার ফলে। আর কি আছে, নৌ চলাচলে ব্যাঘাত হয়। আর 4 নম্বর হচ্ছে অগভীর নদী খাতের সৃষ্টি হয়। বারবার জোয়ার ভাটা হলে কিন্তু অগভীর নদী খাতের সৃষ্টি হয়। তাহলে এগুলো হচ্ছে জোয়ার ভাটা তোমার ফলাফলের মধ্যে। এরপরে চলে আসছি আমরা 5-এর দাগে। 4-এর দাগে 5-এর দাগে হয়ে গেল, 5-এর দাগে 2, হ্যাঁ 5-এর দাগের 1 হলে এবার 5-এর দাগের 2। তাহলে প্রথমে যে প্রশ্নটা দিয়েছে দেখো, ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলের সমভূমির প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য লেখো। অর্থাৎ পূর্ব উপকূল এবং পশ্চিম উপকূলের যে পার্থক্য আছে, দেখো কি কি পার্থক্য আছে পূর্ব উপকূল এবং পশ্চিম উপকূলের। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, পূর্ব উপকূল এবং পশ্চিম উপকূল। হ্যাঁ, এটা হচ্ছে সাদৃশ্য এবং এটা হচ্ছে তোমার তুলনা। তাহলে কী আছে, বঙ্গোপসাগর সংলগ্ন পূর্ব উপকূল বেশ প্রশস্ত, এটা কিন্তু সংকীর্ণ। তারপরে সেটা উচ্চতা কম, এটা অনেক উঁচু। এটা বালিয়াড়ি আছে, এখানে শুধু পূর্ব উপকূলে প্রায় সর্বত্রই বালিয়াড়ি আছে, শুধু দক্ষিণাংশে বালিয়াড়ি আছে। এরপরে দক্ষিণাংশ ছাড়া উপকূল রেখা অভগ্ন, এই জন্য বন্দরের সংখ্যা কম, এখানে কিন্তু বন্দরের সংখ্যা বেশি। এই উপকূলের উপর মহানদী গোদাবরী, কৃষ্ণা, কাবেরী প্রভৃতি বড় বড় নদী প্রবাহিত হয়ে নদীগুলির মোহনা প্রশস্ত, এখানে মোহনা কিন্তু সংকীর্ণ। আর এটা কি আছে, পূর্ব উপকূলের নদীতে মোহনাগুলিতে বড় বড় বদ্বীপ আছে, এখানে কিন্তু ছোট বদ্বীপের সৃষ্টি হয়েছে। এরপরে দেখো এখানে তুলনা কি কি আছে, উপকূলের অংশে হ্রদ উপহ্রদ আছে, এখানে কিন্তু হ্রদ উপহ্রদ নেই। উর্বর এবং উপকূল ভূমিতে সর্বত্র কৃষিতে সমৃদ্ধ, এটা কিন্তু উর্বর এবং কৃষিকাজে উন্নত নয়। এখানে মাঝারি ধরনের বৃষ্টিপাত, এখানে বৃষ্টিপাতের পরিমাণ বেশি। পূর্ব উপকূল শিল্পে সমৃদ্ধ, এটা কিন্তু বিকাশ লক্ষণীয় নয়। এরপর আছে চওড়া উপকূল ভূমির জন্য যোগাযোগ ব্যবস্থা উন্নত, এখানে যোগাযোগ ব্যবস্থা অতটা উন্নত নয়। আমি তোমাদের বলে রাখি, এরকমভাবে কিন্তু আলাদা করার কোনো দরকার নেই। তোমরা শুধুমাত্র সিম্পলভাবে পাতাটাকে ভাঁজ করবে, দুদিকে দুটো যে আছে, দুদিকে দুটোভাবে লিখবে। এই 3 নাম্বার বা এরকম দুটো ভাগে ভাগ করার কিন্তু কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। আচ্ছা, নেক্সট কি আসছে তোমার, ভারতে চা চাষের অনুকূল পরিবেশ। দেখো যে কোনো অনুকূল পরিবেশকে আমরা দুটো ভাগে ভাগ করি, একটা হচ্ছে তোমার প্রাকৃতিক পরিবেশ, একটা হচ্ছে তোমার অপ্রাকৃতিক পরিবেশ। এবার প্রাকৃতিক পরিবেশের মধ্যে আসছে তোমার ভূপ্রকৃতি, জলবায়ু এবং মৃত্তিকা। আর তোমার অপ্রাকৃতিকের মধ্যে আছে শ্রমিক, পরিবহন, মূলধন এবং বাজার। প্রত্যেকটা ক্ষেত্রে এই একই রকম হবে। এবার দেখো চা চাষের ক্ষেত্রে আমি দেখে রাখি স্পেসিফিক কী আছে। প্রথম যেটা আছে তোমার প্রাকৃতিক পরিবেশের মধ্যে জলবায়ু মানে উষ্ণতা কত ডিগ্রি, 16 থেকে 30 ডিগ্রি। আর বৃষ্টিপাত লাগছে 150 থেকে 250 সেন্টিমিটার। আর কি দরকার এখানে তোমার, গুমোট ঘন কুয়াশা, শিশির, তুহিন রোদ চা চাষের পক্ষে ক্ষতিকর। মৃত্তিকা কি দরকার, লৌহ সমৃদ্ধ উর্বর দোআঁশ মৃত্তিকা প্রয়োজন। ঢালু জমি দরকার যাতে তোমার জল না জমে। আর উঁচু পার্বত্য ঢালে সবচেয়ে উৎকৃষ্ট চা চাষ হয়। আর এটা যেটা দরকার, এটা সেখানে লেখা নেই, সেটা হচ্ছে তোমার ছায়া প্রদানকারী বৃক্ষ। হ্যাঁ, ডাইরেক্ট সান রেখে কিন্তু চা গাছ সহ্য করতে পারে না, চা আর পান এই দুটো, ঠিক আছে। এবার দেখো অর্থনৈতিক পরিবেশের মধ্যে প্রথম যেটা দরকার শ্রমিক। এখানে কিন্তু তোমার মহিলা শ্রমিকের প্রয়োজন হয় চা গাছের পাতা তোলার জন্য। আর অন্যান্যর মধ্যে কি আছে, চা বাগিচা ফসল হওয়ার জন্য আধুনিক যন্ত্রপাতি, সার, কীটনাশক প্রভৃতি ব্যবহারের সুযোগ সুবিধা, যথেষ্ট মূলধন, উন্নত পরিবহন ব্যবস্থা, অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক বাজারের চাহিদা প্রভৃতির ওপর চা নির্ভরশীল। তাহলে এই হলো তোমার অনুকূল পরিবেশ। নেক্সট হচ্ছে পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণগুলি। এটা কিন্তু একটা কমন প্রশ্ন, এটা আসার সম্ভাবনা খুব বেশি। এটা কিন্তু অনেকগুলো পেজেই আমি দেখলাম তোমার রিপিট হয়েছে। হ্যাঁ, তাহলে
লৌহ ইস্পাত শিল্প হচ্ছে তোমার একটা ভারী শিল্পের মধ্যে, হ্যাঁ। তাহলে ভারী শিল্প যেহেতু, তাই একে কিন্তু কাঁচামাল উৎপাদনের কাছাকাছি কিন্তু একে থাকতে হয়, অন্য জায়গায় হলে কিন্তু এই শিল্প ক্ষতির সম্মুখীন হয়। তাহলে পূর্ব এবং মধ্য ভারতে কেন এটা হচ্ছে? দেখো, পূর্ব ভারতের মধ্যে দুর্গাপুর, কুলটি, বার্নপুর, জামশেদপুর, রোরকেল্লা, বোকারো, আর মধ্য ভারতে ভিলাই, এই জায়গাতে লৌহ ইস্পাত শিল্পটা কেন্দ্রীভূত হয়েছে। কারণটা কি হচ্ছে? প্রথম হচ্ছে যেটা, সেটা হচ্ছে কাঁচামালের সহজলভ্যতা। দেখো, পশ্চিমবঙ্গে যে সমস্ত জায়গাতে হয়েছে, এখানে রানীগঞ্জ থেকে কয়লা পাচ্ছে, আর অন্যদিকে ঝরিয়া, বোকারো, গিরিডি, এই সমস্ত ঝাড়খণ্ডের থেকে লৌহ আকরিক বা যে আকরিকগুলো দরকার সেগুলো আনছে, ফলে কিন্তু এখানে তোমার লৌহ ইস্পাত শিল্প গড়ে উঠছে। 2 নম্বর কি আছে? জলের সহজলভ্যতা। দেখো, এই সমস্ত অঞ্চলে যে নদীগুলো আছে, যেমন দামোদর, বরাকর, সুবর্ণরেখা, খড়কাই, শঙ্খ, ব্রাহ্মণী, নদী, কোয়েল প্রভৃতি নদীগুলোতে কিন্তু শিল্পের প্রয়োজনীয় জলটা পাচ্ছে। এরপর আছে পর্যাপ্ত বিদ্যুৎ শক্তি। তাহলে এই শিল্পগুলো যখন গড়ে উঠছে, তখন তাকে বিদ্যুৎ সাপ্লাই দেওয়ার জন্য কিন্তু বিদ্যুৎ, তাপবিদ্যুৎ এবং জলবিদ্যুৎ দুটোই কিন্তু গড়ে উঠছে। বেশিরভাগটাই কিন্তু তাপবিদ্যুৎ, যেমন দুর্গাপুর, মেজিয়া, ডিসেরগড়, বক্রেশ্বর, পাত্রাতু, বোকারো, তালচের প্রভৃতি। এবং মধ্য ভারতের মধ্যে কি আছে? কোবরা, বিন্ধ্যাচল প্রভৃতি, এই সমস্ত বিদ্যুৎগুলো গড়ে উঠেছে। এরপর আছে উন্নত পরিবহন ব্যবস্থা। দেখো, উন্নত পরিবহন ব্যবস্থা মানে তোমার জাতীয় সড়ক NH2 লেখা আছে, কিন্তু এটা ভুল আছে। এখন ভুল নয়, সরি, এটা পুরনো লেখা আছে, এখন এটা হয়েছে NH19, 19 নাম্বার। তারপরে দেখো 23, 31, 33 প্রভৃতি জাতীয় সড়ক থাকাতে এখানে কিন্তু পরিবহনের সুবিধা হচ্ছে। আর বন্দরের নৈকট্যের মধ্যে দেখো, এখানে কলকাতা, হলদিয়া, বিশাখাপত্তনম, পারাদ্বীপ প্রভৃতি বন্দরগুলো থাকাতে কিন্তু জলপথের তোমার সহজ যে ট্রান্সপোর্ট সেটা কিন্তু পাচ্ছে। তাহলে এটা গেল। এবারে শেষ যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে ভারতের জনসংখ্যা বন্টনের তারতম্যের 5টি কারণ লেখো। দেখো, জনসংখ্যা কোনো একটা জায়গাতে বন্টনের তারতম্য হয় কেন? তার কারণ হচ্ছে মানুষ কিন্তু নিজের জীবন জীবিকা এবং বসবাসের সুবিধা অনুযায়ী বসবাস করতে শুরু করে, ঠিক আছে। অতএব যেখানে তোমার সুবিধা বেশি সেখানে জনসংখ্যা বেশি, যেখানে কম সেখানে জনসংখ্যা কম। তাহলে দেখো কি কি আছে। প্রথম যে জনবন্টনের তারতম্যের কারণ সেটা হচ্ছে ভূপ্রকৃতি। আমরা দেখেছি সমতল ভূমি অঞ্চলে বা প্লেন ভূমি অঞ্চলে কিন্তু জনসংখ্যাটা বেশি। তার কারণ কি? এখানে তোমার কৃষি, যোগাযোগ, পরিবহন, শিল্প সবই উন্নত হয়, ঠিক আছে। তাহলে ভূপ্রকৃতি একটা কারণ। তারপরে কি আছে? জলবায়ু, অর্থাৎ ভালো জলবায়ুর জন্য কিন্তু অনেক জায়গাতে মানুষ বসবাস গড়ে তোলে। তারপরে নদ নদী। তাহলে নদ নদী যখন ভালো হয় সেখানে জনঘনত্বপূর্ণ হয়, যেহেতু নদীতে নিজের প্রয়োজনীয় সব কিছু পাওয়া যায়। তারপর আছে মৃত্তিকা, অর্থাৎ ভালো মৃত্তিকা হলে চাষবাস ভালো হবে। শিল্পের ক্ষেত্রেও অনেক কিছু মৃত্তিকার উপর নির্ভর করে যে সমস্ত শিল্পগুলো আছে সেগুলো গড়ে ওঠে, তাই মৃত্তিকার উপরেও কিন্তু মানুষ বসবাস করে। এরপর আছে অরণ্য। তাহলে দেখো, যেখানে অরণ্য আছে কিছু কিছু মানুষ কিন্তু অরণ্যতা থেকেও নিজের জীবন জীবিকা নির্বাহ করে। শেষ আছে তারপর আছে খনিজ সম্পদ। খনিজ সম্পদ, যে ধরো যেখানে কয়লা, লোহা এগুলো পাওয়া যায়, সেখানে কিন্তু পরিবেশ যদি প্রতিকূল হয়, বেশিরভাগ খনিজ সম্পদযুক্ত অঞ্চল কিন্তু পরিবেশ প্রতিকূল, কিন্তু তা সত্ত্বেও খনিজ সম্পদের যে প্রাধান্য, তার জন্য কিন্তু জনবসতি গড়ে ওঠে। তারপর হচ্ছে অপ্রাকৃতিক পরিবেশের মধ্যে পরিবহন ব্যবস্থা, অর্থাৎ যদি কোনো একটা জায়গায় উন্নত পরিবহন হয় তাহলে সেখানে কিন্তু বসবাসযোগ্য হয়ে পড়ে। তারপরে আছে শিল্প এবং শিল্পাঞ্চল, অর্থাৎ খনিজ সম্পদের উপরে হোক বা যার উপরেই হোক, যখন কোনো শিল্প গড়ে ওঠে তখন সেটাকে চালানোর জন্য কিন্তু শিল্পাঞ্চলগুলো ডেভেলপ করে। আর অন্যান্য কারণের মধ্যে আছে দেখো পর্যটন কেন্দ্র, অর্থাৎ শ্রীনগর, দার্জিলিং, এগুলোতে কিন্তু পর্যটনের জন্য জনসংখ্যা গড়ে উঠেছে। যোগাযোগ ব্যবস্থা, যেমন নাগপুর, স্বাস্থ্যকেন্দ্র যেমন ভেলোর, সীমান্তবর্তী শহর যেমন শিলিগুড়ি, ঐতিহাসিক স্থান যেমন লখনৌ, আগ্রা, শিক্ষাকেন্দ্র যেমন কোটা, ধর্মস্থান যেমন আজমির, আর সামরিক শহর যেমন গোয়ালিয়র প্রভৃতি ক্ষেত্রে, এবং রাজনৈতিক অস্থিরতা এবং অস্থায়ী পরিব্রাজন প্রভৃতি কারণে কোনো অঞ্চলের ঘনত্ব স্থায়ী বা সামরিক কারণে বেড়ে যায় বা কমে যায়। হয়েছে? তাহলে দেখো, তোমাদের প্রশ্ন শেষ হলো। এবার লাস্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে ম্যাপ পয়েন্টিং। ম্যাপ পয়েন্টিং দেখো 10টা আছে, 10টা সহজই আছে। ম্যাপ পয়েন্টিং চ্যাপ্টারটা কিন্তু আমি আরাবল্লীটা তো সব পেজেই মোটামুটি দেখতে পাচ্ছি। আরাবল্লী তোমাদের, আমি তো 90% বলছি আরাবল্লী আসবে। তাহলে দেখো, প্রথমে যেটা আছে আরাবল্লী। তাহলে আরাবল্লী দেখো ঠিক এরকম জায়গাতে, অর্থাৎ এই যে রাজস্থান আছে তোমার, আমাদের যে মরুভূমি আছে তার মরুভূমির প্যারালালি এরকম করে কিন্তু তোমার দেখাতে হবে। 1 নাম্বার হচ্ছে আরাবল্লী। তারপর আছে 2 নাম্বার হচ্ছে চিল্কা হ্রদ। তাহলে চিল্কা হ্রদ দেখো আমাদের উড়িষ্যার এইরকম জায়গাতে হচ্ছে তোমার চিল্কা হ্রদ। কলকাতা, লবণাক্ত মৃত্তিকা, এই জায়গাতে দেখো আছে চিল্কা, ঠিক আছে। তাহলে এখানে চিল্কা লেখার পরে আমরা লিখব কত নাম্বার? চিল্কা আছে 2 নাম্বার, ঠিক আছে, এখানে লিখে দিলাম 2 নাম্বার। নেক্সট কি আছে? 3 নাম্বার আছে মহানদী। মহানদী দেখো এই জায়গাতে আছে মহানদী, এই যে এটা হচ্ছে মহানদী। সরি, দেরাদুন।
দেখো এরকম জায়গাতে আছে মহানদী, এই যে এখানে দাগ দিয়েছি, এরকম হচ্ছে তোমার মহানদী। তাহলে আরাবল্লী পর্বত হলো 1, 2 নম্বর হচ্ছে চিল্কা, 3 নম্বর হচ্ছে মহানদী। হ্যাঁ, নেক্সট কি আছে আমাদের ভারতের শুষ্কতম অঞ্চল। ভারতের শুষ্কতম অঞ্চল এই যে রাজস্থান, রাজস্থান এই যে এই জায়গাটা 4 নাম্বার, এখানে 4 নাম্বার লিখে এখানে লিখতে পারো তোমার রাজস্থান, এটা হচ্ছে ভারতের শুষ্কতম স্থান। নেক্সট কি আছে, নেক্সট আছে ভারতের একটি কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল, অর্থাৎ রেগুড় মৃত্তিকা, কালো মৃত্তিকা কোথায় পাওয়া যায়। দেখো ভারতের পশ্চিম প্রান্তে এই যে জায়গাগুলো আছে গুজরাট, মহারাষ্ট্র, এই যে কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল, মহারাষ্ট্র লিখতে পারো, বা শুধু এরকম সেট করে তোমার নাম্বার দিয়ে লিখে দিতে পারো কৃষ্ণ মৃত্তিকা কত নাম্বার আছে। এখানে কৃষ্ণ মৃত্তিকা আছে তোমার 5 নাম্বার, তাহলে এখানে তোমার 5 নাম্বারিং করে দিলে বাস তাহলেই হয়ে গেল। নেক্সট কি আছে 6 নাম্বার আছে ভারতের একটি ম্যানগ্রোভ অরণ্য। ম্যানগ্রোভ অরণ্য আমাদের সুন্দরবন, এই যে পশ্চিমবঙ্গের দক্ষিণ অংশে এখানে সুন্দরবন আছে, এটা হচ্ছে ম্যানগ্রোভ অরণ্য। এখানে লেখা দেবে 6 লিখে এখানে লেখো সুন্দরবন। হ্যাঁ, এই ম্যানগ্রোভ অরণ্যের 60% আছে বাংলাদেশে, 40% আছে আমাদের পশ্চিমবঙ্গ বা ভারতে। তারপরে আছে উত্তর ভারতের ইক্ষু উৎপাদক অঞ্চল। দেখো এটা হচ্ছে উত্তর ভারতের ইক্ষু উৎপাদক অঞ্চল, এইরকম করে শেডিং করে এই ঠিক নেপালের প্যারালালি এই জায়গাতে এখানে তোমার হচ্ছে তোমার উত্তর ভারতের ইক্ষু উৎপাদক অঞ্চল। কত নম্বরে আছে এটা, 7 নাম্বার, তাহলে এখানে লিখে দিলাম 7 নাম্বার। এবার 8 নাম্বার কি আছে ভারতের বৃহত্তম তথ্য প্রযুক্তি শিল্প কেন্দ্র ব্যাঙ্গালোর। হ্যাঁ, এই দেখো এটাও কিন্তু রিপিট হয়েছে, আগেও একবার এসেছে, এটা তোমার কত নাম্বারে দিয়েছে জানো, তথ্য 8 নাম্বার, তাহলে এখানে তুমি লিখলে 8 নাম্বার ব্যাঙ্গালোর ভারতের বৃহত্তম তথ্য প্রযুক্তি শিল্পকেন্দ্র। তারপরে কি আছে পূর্ব দক্ষিণ পূর্ব রেলের সদর দপ্তর কলকাতা, কলকাতার তোমার ওই এরকম জায়গাতে আছে কলকাতা, এখানে তোমার টিক দিয়ে এখানে লিখবে কলকাতা, কলকাতা। কলকাতার কোন জায়গা যদি বলতে যাও তাহলে হচ্ছে তোমার গার্ডেন রিচ, GARDENRECH, কলকাতার গার্ডেন রিচ হচ্ছে তোমার ওই পূর্ব এবং দক্ষিণ পূর্ব রেলের হেডকোয়ার্টার বা সদর দপ্তর। তাহলে 9 নাম্বার, এখানে 9 নাম্বার লিখে দিলে হয়ে গেল। তারপর লাস্ট আছে ভারতের দক্ষিণতম বিন্দু, তাহলে দক্ষিণতম বিন্দু হচ্ছে তোমার ইন্দিরা পয়েন্ট, এই জায়গাতে আছে, তাহলে এখানে লিখলে ইন্দিরা পয়েন্ট। হ্যাঁ, আর কত নাম্বার আছে 10 নাম্বার, 10 নাম্বার। দেখো আমি তোমাদের বলে রাখি, মূল ভূখণ্ডের যদি দক্ষিণতম বিন্দু বলে তখন সেটা হবে কন্যাকুমারী এই জায়গাতে, আর ভারতের দক্ষিণতম বিন্দু যদি বলে তখন সেটা হবে ইন্দিরা পয়েন্ট। এটা কিন্তু মূল ভূখণ্ডের অন্তর্গত নয়, এটা কিন্তু একটা দ্বীপের মতো অবস্থান করছে, ঠিক আছে। তাহলে ভারতের আর মূল ভূখণ্ডের দুটোর মধ্যে কিন্তু তফাৎ আছে। তাহলে শেষ হলো। দেখো যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে এটাকে একবার লাইক দাও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো যাতে তারাও এই ভিডিওটা দেখার সুযোগ পায়, আর সাবস্ক্রাইব করে রাখো, যদি আমি যখনই ভিডিও দেব তখন তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে এবং তোমরা দেখতে পাবে। আর যদি কোনো সমস্যা থাকে, যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার। তাহলে এতটাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।